আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি চায় না বাংলাদেশের মানুষ, বলেছেন তারেক রহমান। তরুণদের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান। নতুন সংবিধান প্রণয়ন সহ নতুন বাংলাদেশের 24 দফা ইশতেহার ঘোষণা এনসিপির। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। জুলাই গণহত্যায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। সাক্ষ্য গ্রহণ শুরু। ফ্যাসিস্ট পতনে 1 দফার বর্ষপূর্তি আজ। বিমান বিধ্বস্তের 12 দিন পর খুলেছে শোকাতুর মাইলস্টোন। শোক, দোয়া, স্মরণ সভা চলছে, ট্রমা কাটানোর কাউন্সিলিং। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তারুণের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, তরুণ ও নতুন ভোটারদের প্রতি এই আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান ঠেকাতে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। নবীন প্রবীণের সমন্বয়ে মায়ের চোখের বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। তরুণরা যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় না ভোগে, সেজন্য বিএনপি বিশাল পরিকল্পনা করছে বলেও জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকুন, ক্যামেরায় ছিলেন আরিফুল ইসলাম মাসুম। ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীদের ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশ ছড়িয়ে পড়ে শাহবাগ ও এর আশপাশের এলাকায়। শাহবাগ ছাপিয়ে মৎস্য ভবন, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের জনস্রোত। লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের নেতাকর্মীদের সাহস ও সততা নিয়ে এগিয়ে যেতে হবে। পলাতক, পরাজিত, স্বৈরাচার, নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু ছাত্রদলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই। স্বাধীনতার 54 বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, তরুণদের দিয়ে দেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তৈরি করা হবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সব ধরনের সহযোগিতা। ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয়, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নবীন প্রবীণের সমন্বয়ে বাংলাদেশকে গড়ে তোলা হবে। ফেসিবাদ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে, তা কাজে লাগানোর জন্য সবার সমর্থন সহযোগিতা কামনা করেন তারেক রহমান। দেশের প্রায় 13 কোটি ভোটারের মধ্যে গত 1.5 দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত 1.5 দশকে
ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত 3.5 কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। সকল শিক্ষার্থী, সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিএনপি মানবিক বাংলাদেশ গড়ার রাজনীতি করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে বড় ধরনের শোডাউন করল জাতীয়তাবাদী ছাত্রদল। যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে শহীদ আবু সাইদ ওয়াসিম মুগ্ধরা জীবন দিয়েছেন তা বাস্তবায়নে একযোগে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান সমাবেশে উপস্থিত নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, শাহবাগ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন লড়াই গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার। গোটা দেশের মানুষ তাকিয়ে আছে ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায়। তারেক রহমান দেশে ফিরে দলকে নেতৃত্ব দেবেন। সমাবেশে সাবেক ছাত্রদল নেতারা জানান, দেশের মানুষের চাওয়া একটাই, সুষ্ঠু নির্বাচন। আর আই বাবুলের ক্যামেরায় আহমেদ সরারের রিপোর্টে বিস্তারিত। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার শাহবাগে সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই বেলা 2টার আগেই ছাত্রদল নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে ওঠে শাহবাগ চত্বর ও এর আশপাশের এলাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা যখন মঞ্চে আসেন, তখন পুরো শাহবাগ এলাকা লোকে লোকারণ্য। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন সূর্য উঠেছে, স্বপ্ন দেখাচ্ছে নতুন করে দেশকে তৈরি করার। তিনি বলেন, দেশের হাল ধরতে হবে ছাত্র তরুণদের। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ নিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। সমাবেশে সাবেক ছাত্রদল ও বিএনপি নেতারা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়, এর কৃতিত্ব সবার। জুলাই বলে দিয়েছে, এই বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনী রাজনীতি থাকতে পারে না। নির্বাচনের নামে যে তালবাহানা করা হচ্ছে, বিভিন্ন দফা দাবি তুলে নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র করা হচ্ছে। সহায় সম্পত্তি চায় না। এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়। ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার বাংলাদেশে জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে সামনে এগিয়ে যাবে। সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে। আমরা চাই দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন। 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণে 9 দফা প্রতিশ্রুতি দেন ছাত্রদল সভাপতি। ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা রক্ষা এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের এই চেতনাকে বুকে ধারণ করে আমরা ক্যাম্পাসগুলোতে শত উস্কানি, শত ষড়যন্ত্র, শত মততন্ত্রকে আমরা মোকাবেলা করে চলেছি। সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও সক্রিয়তা নিশ্চিতে ছাত্রদল আপামর ছাত্র জনতাকে নিয়ে নিরন্তর কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় সমাবেশে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার সহ কেন্দ্রীয় শহীদ মিনারে 24 দফা ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে
একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে। আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন জীবিকা মর্যাদা অধিকার সংরক্ষণ করবে। এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে। আমরা জুলাই ঘোষণাপত্র জুলাই সদনের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব। আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। তারা বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নে এনসিপি অঙ্গীকারবদ্ধ। এ সময় জনগণকে প্রহরীর মতো সজাগ থাকার আহ্বান জানান তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। ফ্যাসিবাদ পতনের এক দফা ঘোষণার বর্ষপূর্তি, আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতারা। তাদেরই হাতে গড়া জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণায় এই সমাবেশ। বক্তব্যে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কর্মপরিকল্পনা তুলে ধরেন এনসিপির নেতারা। বিশ্বের যে জায়গায় নিপীড়িত মানুষ রয়েছে তাদের সাথে আমাদের পররাষ্ট্রনীতির প্রথম ধাপ সংযোগ হবে। আমরা সকলের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা আনবো, এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি। এই দেশের 18 কোটি মানুষের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। দলীয় নেতাকর্মীদের নানা জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে প্রস্তুত আছে এনসিপি। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। টেক্সাস থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠী বা জঙ্গি নাটকের জায়গা হবে না বলে হুঁশিয়ার করেন সার্জিস আলম। এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। বিভাজনের ঊর্ধ্বে উঠে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ এনসিপি। জুলাই সনদকে কোন কাগজে পাঠে আমরা পরিণত হতে দেব না। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে হয়, সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপি নেতাদের এই আহ্বান তরুণদের রাজনীতি এবং ভোটারদেরকে কতটা প্রভাবিত করবে, নির্বাচনকে সামনে রেখে এটি এখন সবথেকে বড় প্রশ্ন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে 5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, 36 জুলাই গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়েছে ফ্যাসিস্ট। বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এক বছর পর আবারও ফিরে এসেছে 36 জুলাই। এই দিনেই ঘোষিত হচ্ছে জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। এই উপলক্ষে সারাদিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া এভিনিউতে। অনুষ্ঠান শুরু হবে বেলা 11টায়। নানা অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকেল 5টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে রাত 8টায় থাকছে আর্ট সেলার গান। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ দলগুলো রাজি হয়েছে। দেশপ্রেমিক, মেধাবী, দক্ষ ও যোগ্যদের বাছাই করতে নৌবাহিনী ও বিমান বাহিনীর নেতৃত্বে নির্বাচনী পর্ষদকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশা করেন, দেশের সংবিধান সমুন্নত রেখে যে কোনো রাষ্ট্রীয় সংকটে এবং দুর্যোগে আর্তমানবতার সেবা জনগণের পাশে দাঁড়ানোর ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে। সকালে নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানের শুরুতে 1 মিনিট নীরবতা পালন করা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংগঠিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে। প্রধান উপদেষ্টা ৭১ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্য, সকল শ্রেণী পেশার মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। গণঅভ্যুত্থান পরবর্তী দেশের নিরাপত্তার সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশ গঠনে উন্নয়ন ও সেবামূলক কাজের মাধ্যমে আস্থা অর্জন করায় নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান তিনি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষী দিয়েছেন গেল বছরের ৫ আগস্ট গুরুতর আহত খোকন চন্দ্র বর্মন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে এই বিচার কার্যক্রম। কাল সোমবার পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। গালমান শফির রিপোর্ট। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরুর আগে রবিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরুর আগে জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের বিচারের গুরুত্ব তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। যে ইতিহাসে নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন। শেখ হাসিনার নির্দেশে চালানো হত্যাযজ্ঞের বিচার সঠিক তথ্য প্রমাণের আলোকে হবে বলে আশাবাদ চিফ প্রসিকিউটরের। আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে আসামিদের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে এবং এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করব যে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্পৃহা একটি জীবন্ত অঙ্গীকার, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলমান থাকবে। সূচনা বক্তব্যের পর এই মামলায় প্রথম সাক্ষী আহত মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মনকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। সেখানে আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছেন, এটা আমি বলেছি। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দফা ১, দাবি ১, শেখ হাসিনার পদত্যাগ। এই স্লোগানের মধ্য দিয়ে ২০২৪-এর ৩ আগস্ট সরকার পতনের ডাক দেয় শিক্ষার্থী ও সাধারণ জনতা। কেন্দ্রীয় শহীদ মিনারের লাখো মানুষের সমাবেশে সরকারের পতনের ডাক দেয়া হয়। শেখ হাসিনা সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলায় ছাত্র জনতার উপর হামলা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। কোটা সংস্কার আন্দোলন দমাতে ২০২৪-এর জুলাই মাস জুড়ে ছাত্র জনতার উপর স্টিম রোলার চালায় আওয়ামী লীগ সরকার। সরকারি দলের হামলা ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ দেন শিশুসহ হাজারেরও বেশি মানুষ। আওয়ামী লীগ সরকারের এমন নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে ৩ আগস্ট বা ৩৪শে জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসেন লাখো জনতা। সেদিন লাখো মানুষের পদযাত্রার স্লোগানে বিদ্রোহী হয়ে ওঠে রাজপথ। মিছিলে মিছিলে রাজধানীর সব পথ গিয়ে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে। ৩ আগস্ট ঘড়ির কাঁটায় বিকেল ৫টা কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তাল সমাবেশ থেকে দেওয়া হয় সরকার পতনের এক দফা। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার সরকারের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেওয়ার পাশাপাশি গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে সরকার গঠনের দাবি জানানো হয়। ঘোষণা করা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন।
শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন না। বাংলাদেশের মানুষের চেতনার কেন্দ্রভূমি কেন্দ্রীয় শহীদ মিনার, সেই প্রাণের মিনার থেকে ঘোষিত এক দফায় ছিল শেখ হাসিনার বিদায়ের ঘণ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিমান বিধ্বস্ত হয়ে আগুনের হলকায় পুড়ে ছাই হয়ে গেছে ছোট ছোট বহু প্রাণ। পুড়ে গেছে বাবা মায়ের স্বপ্ন, স্বাদ আর আকাঙ্ক্ষা। সেই ভয়াবহ ঘটনার 12 দিন পর সীমিত পরিসরে খুলেছে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন অনেকটাই শোকযাত্রার মতো। ঘিরে রাখা হয়েছে পুড়ে যাওয়া বিধ্বস্ত ভবনটি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ছাত্রছাত্রীদের মানসিক ট্রমা কাটিয়ে আগামী বুধবার থেকে পুরো দমে ক্লাস শুরু হবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের সুস্থতায় করা হয়েছে দোয়া ও মোনাজাত। এস.এম. ফজলের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন ক্যাম্পাসে এখনও পোড়া গন্ধ। পুড়ে অঙ্গার হয়েছে অনেক শিক্ষার্থী, দগ্ধ আহত হয়ে এখনও চিকিৎসাধীন অনেকে। ঘটনার 12 দিন পার হলেও এখনও সেই স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভিতরে বিমান বিধ্বস্ত হয়ে যে ভবনটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, সেই ভবনটি এখন টিন দিয়ে ঘেরা। টিনে ঘেরা ভবনের সামনে নিষ্পলক তাকিয়ে শিক্ষার্থীরা। চোখের সামনে বন্ধু, সহপাঠী, ছোট ছোট শিশুদের দগ্ধ হওয়ার মর্মান্তিক দৃশ্য কি করে ভুলবে তারা? কেমন দিন খারাপ লাগতেছে, একটা বিমানের জন্য কত ভাই বোনের জীবন চলে গেল। আমার অনেক বন্ধু বান্ধবীরাও মারা গেছে, আমাদের ফ্ল্যাটের একজন মারা গেছে, আর 2 জন আইসিইউতে ভর্তি ছিল, ওরা এখন বাসায় ফিরছে। আমার আপুর ভবনে বিমান ক্র্যাশ করেছে, তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বিমানের শব্দ পেলে আমাদের অনেক ভাই বোনদের কথা মনে পড়ে, যে একটা বিমানের জন্য কত ভাই বোনদের জীবন গেছে। ওদের ওই চেহারাগুলো আমার এখনো আমার চোখের সামনে ভাসে, ওদের কথা এখনো মনে পড়ে। আজ যখন আসছিলাম আমি সকালবেলায় সেম স্কুল সেকশনের সামনে দিয়ে, ওই বাচ্চাগুলোকে তো আমি আর দেখতে পাচ্ছি না। এই জায়গাটা পুরো একটা ধ্বংসস্তূপের মতো পরিণত হয়েছে। নেই চিরচেনা কোলাহল, হই হুল্লো, আতঙ্ক কাটেনি অভিভাবকদেরও। আমাদের এখনো কষ্ট হচ্ছে, এখনো আমরা ভিতরের মধ্যেই আছি, খারাপ লাগতেছে। আমি আজকে আসছি ছেলের কলেজের বেতন দেওয়ার জন্য, এতদিন তো কলেজ বন্ধ ছিল, আজকে ফার্স্ট ক্লাস। অভিভাবক হিসেবে ভয় করে, যেহেতু আমার বাচ্চাও এখানেই থাকে, আর সব সময় তো বিমান উপর দিয়ে ওঠানামা করেই, উঠে যায়, তো ভয় করে। মারা গেছে, ওদের জন্য খুবই কষ্ট লাগে। মাহিন মিসের জন্য অনেক কষ্ট লাগে। সে আমার মেয়ের পরীক্ষা নিছে, আমার সাথে কথা বলছে। সন্তানতুল্য শিক্ষার্থীদের এমন অনাকাঙ্ক্ষিত করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না শিক্ষকরা। প্রতিটা মুহূর্তে বাচ্চাদের কথা মনে হবে, বাট তারপরে এটাই তো জীবন, যে কোনোভাবে হোক শুরু তো করতেই হবে। অনেকগুলো শিক্ষার্থী ঝরে পড়েছে, যেটা আমাদের কাছে কাঙ্ক্ষিত না, আমরা কখনোই ভুলতে পারছি না। সেই বিমান পতনের শব্দ থেকে শুরু করে আমরা যখন উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ি, সেই সমস্ত গা থেকে চামড়া খুলে গিয়েছে, তার পোড়া গন্ধ, শব্দ, বিভৎস, এই সমস্ত চিত্র সমস্ত কিন্তু আমাদের চোখের সামনে ভাসছে। 12 দিন আগে মাইলস্টোনের এই ভবনের দেওয়ালগুলো সাক্ষী হয়ে আছে এক করুণ আখ্যায়নের। এখনো রয়ে গেছে ছোট ছোট হাতের শেষ ছোঁয়া। সেই দেয়ালে হাত রেখে প্রার্থনা, ভিজেছে শত শত চোখ, মোনাজাত করা হয়েছে নিহতদের স্মরণেই, আহতদের সুস্থতা কামনায়। ভয়াবহতা কাটিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাও এখন চ্যালেঞ্জ। ছাত্রছাত্রীদের মানসিক আতঙ্ক কাটানোর চেষ্টারও কমতি নেই কর্তৃপক্ষে। আমাদের যে সকল স্টুডেন্ট ট্রমাটাইজ বা আতঙ্কিত, তাদেরকে আমরা কাউন্সেলিং করতেছি। শুধু তাদেরকেই নয়, গার্ডিয়ানকেও আমরা কাউন্সেলিং করতেছি। ক্যাম্পাসে আসলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে, টিচারদের সাথে কথা বললে, তাদের যে একটা ভিতরে যে একটা আতঙ্ক, যে একটা গুমট অবস্থা, সেটা থেকে তারা দ্রুত বের হয়ে আসতে পারবে। দুর্ঘটনার সময় আমাদেরকে সেভাবে সাহায্য করেছেন নিজের জীবনের বিনিময়ে। আপনারা দেখেছেন যে অনেক আর্মি পিপল, প্রায় 11 জন আহত হয়েছে, এখনও হসপিটালে ভর্তি আছে, এবং ফায়ার ব্রিগেডেরও কয়েকজন আহত হয়েছে। আকাশে যখন বিমান উড়ে যায়, সেই শব্দ এখনও আতঙ্কিত করে তোলে শিক্ষার্থী, অভিভাবকদের। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের পুবাইলে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে 4 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় শিশুটির মা বাবা হাসপাতালে চিকিৎসাধীন। ভোরে মীরের বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ 3 জনকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক 4 মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, ভাড়াটিয়া এই দম্পতি গতকালই এই বাসায় উঠেছেন। ভোর 4:30টার দিকে রান্নাঘরে যান শিশুটির মা। চুলায় আগুন ধরাতে গেলেই বিস্ফোরণ ঘটে। চিকিৎসকরা জানান, শিশুটির বাবা মোহাম্মদ রিপনের শরীরের 80% এবং মা হাফিজা আক্তারের শরীরের 70% পুড়ে গেছে। দুজনের অবস্থায় আশঙ্কাজনক। এদিকে গাজীপুরের শ্রীপুরে ঘরের ভেতর তালাবদ্ধ করে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল রাত 2:30টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে এই ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ মারুফা আক্তার স্থানীয় ওষুধের দোকানের মালিক মিজানুর রহমানের স্ত্রী। এই ঘটনার পর থেকে স্বামী পলাতক। স্থানীয়রা জানায়, স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। অন্তর্বর্তী সরকারের সময়কালে সাংবাদিকদের বেতন স্কেল নবম ওয়েজ বোর্ড অনুযায়ী বাস্তবায়ন করার আশা প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার বিকেলে তথ্য ভবনে জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, সাংবাদিকদের সুরক্ষা আইন করার চেষ্টা চলমান রাখার পাশাপাশি সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে কাজ করছে সরকার। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন শুরু হয়েছে তা অব্যাহত থাকলে আগামীতে পরিবর্তিত বাংলাদেশ নির্মাণ সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত সাংবাদিকদের স্বজনরা। গুরুত্বপূর্ণ দাবি আছে সাংবাদিকদের দিক থেকে, সেটা হচ্ছে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা। আমরা চেষ্টা করছি, এটা হচ্ছে ইন্টারমিনিস্ট্রিয়াল শ্রম মন্ত্রণালয় যেহেতু এটা ডিল করে, ফলে আমরা চেষ্টা করছি যে শ্রম মন্ত্রণালয়ের সাথে কথা বলে বা আরও কয়েকটা মিনিস্ট্রি জড়িত তাদের সাথে কথা বলে আমরা এটা 9th ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজটা আমাদের সময়ে শেষ করে দিয়ে যাওয়া। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামীকাল জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠান করবে জাতীয়তাবাদী যুবদল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে অনুষ্ঠানটি। এতে অনলাইনে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আপসীর নেতৃত্বের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুবদলের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হবে। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানান যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বলেন, আধিপত্যবাদী যে কোনো শক্তির বিরুদ্ধে যুবদলের লড়াই চলবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আপসীর নেতৃত্ব দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মাননা স্মারক প্রদান করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ ছিল প্রধান হাতিয়ার। জুডিশিয়ারি ব্যবহার করে তৈরি হয়েছে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হর গঙ্গা কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, এই ফ্যাসিবাদের সংখ্যাগরিষ্ঠ জনগণকে জনশত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যা ছিল ইতিহাসে বিরল। তিনি আরও বলেন, সরকার চালায় রাজনৈতিক ফোর্স, রাজনৈতিক দলই রাষ্ট্র চালাবে। এটা হলো একটি গণতান্ত্রিক নিয়ম। রাষ্ট্র একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন চালাতে পারে না। কয়েকদিন পর বর্তমান সরকারের 1 বছর পূর্ণ হবে। এই সরকারের হাতে 6 থেকে 7 মাস সময় আছে। নতুন যে সরকার আসবে সেই সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা বলতে হবে, কারণ রাজনৈতিক দলই দীর্ঘদিন ক্ষমতায় থাকবে বলেও তিনি মন্তব্য করেন। আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করল সরকার। আজ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের সই করা এই সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। তবে
প্রবাসী বাংলাদেশি ৬৫ বছর বা ততোর্ধ্ব বয়সের প্রবীণ ব্যক্তি, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এই নিয়মের বাইরে থাকবেন। তবে চাইলে এই ৪ শ্রেণীর করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলে কারিগরি সমস্যা হলে করদাতাকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারকে লিখিতভাবে যুক্তিসঙ্গত কারণ জানিয়ে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ মিলবে। এনবিআর জানিয়েছে, কর ব্যবস্থাকে ডিজিটাল, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কর সেবার গুণগত মান বাড়ানোই অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার মূল লক্ষ্য। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি বাস প্রদান করেছে। পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আলিমুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর এটিএম মাহবুবি ইলাহি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ডক্টর জসিম উদ্দিন আহমদ, পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক প্রফেসর ডক্টর সুলতান আহমেদ। খেলার সংবাদ। হকি। প্রথমবার অনূর্ধ্ব ২১ বিশ্বকাপ হকিতে খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে বিশ্বকাপে প্রস্তুতিতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান জানিয়েছেন, সেপ্টেম্বরে পাকিস্তানে ৪টি এবং অক্টোবরে জার্মানি ও নেদারল্যান্ডসে ৬টি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছেন তারা। বিশ্বকাপের জন্য ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যানকে ৪ মাসের জন্য দায়িত্ব দিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ বাংলাদেশের লক্ষ্য নির্ধারণে আইকম্যান জানিয়েছেন, অনূর্ধ্ব ২১ বিশ্বকাপ হকিতে বাংলাদেশকে খেলতে হবে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে। গ্রুপের সবচেয়ে দুর্বল দল হওয়ায় বাস্তবতার নিরিখে পরবর্তী রাউন্ডে যাওয়া বাংলাদেশের জন্য কঠিন। সেজন্য এই দলগুলোর বিপক্ষে সর্বোচ্চ লড়াই ও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলাই হবে বাংলাদেশের জন্য সফলতা। ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর চেন্নাই ও মাদুরাইয়ে হবে বিশ্বকাপ। এই আসরের জন্য স্থানীয় কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবের অধীনে ৪০ জন খেলোয়াড় নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ডাচ কোচের অধীনে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। তখন ক্যাম্পে খেলোয়াড় সংখ্যা কমিয়ে ৩০ জনে নামিয়ে আনা হবে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি চায় না বাংলাদেশের মানুষ, বলেছেন তারেক রহমান। তরুণদের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান। নতুন সংবিধান প্রণয়ন সহ নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। জুলাই গণহত্যায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। সাক্ষ্য গ্রহণ শুরু। ফ্যাসিস্ট পতনে ১ দফার বর্ষপূর্তি আজ। বিমান বিধ্বস্তের ১২ দিন পর খুলেছে শোকাতুর মাইলস্টোন। শোক, দোয়া, স্মরণ সভা। চলছে ট্রমা কাটানোর কাউন্সেলিং। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।